মাসুদ রানা, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনারাও সম্ভবত ৩১ জন প্রার্থী দিয়েছেন, এমনটা 34 সংখ্যাটি বেড়েছে আরেকটু। জোটের হয়ে আরও প্রার্থী রয়েছে। একটু জোট ভিত্তিক রাজনীতির বিষয় নিয়ে একটু আপনার মতামত জানতে চাই, যে প্রত্যেকটি দলের একটা আলাদা আদর্শ থাকে, কিন্তু দিন শেষে আবার তারা সংসদে যাওয়ার জন্য এক হয়। এটি ভোটারদের মধ্যে আদর্শিক দ্বন্দ্বের এক ধরনের বিভ্রান্তি তৈরি করে কিনা, যে যেই আসনে ইনি হয়তো একটি দলকে পছন্দ করেন, আরেকটিকে করেন না শরিকদের মধ্যে থেকে, সেটি এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইবে। পাশাপাশি যদি সংসদে আপনারা এক হতে পারেন, বাইরে আলাদা দলের দরকার কি? যারা আমার আলোচনা আজকে শুনছেন সবাইকে আমাদের দল বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দলে আমরা 34 জন প্রার্থী দিয়েছি, এদের মধ্যে 10 জন নারী প্রার্থী। এই কথাটা আমি বললাম এই কারণে, কারণ সংস্কার কমিশনে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যে সরাসরি নির্বাচনে নারীরা অংশগ্রহণ করবে কিনা। এবারের আমাদের একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট ছিল যে অন্তত 5% নারী প্রার্থী সব দল দিবে, কিন্তু আপনারা জানেন যে এখানে অলমোস্ট বেশিরভাগ দল, জামাত কোনো নারী প্রার্থী দেয় নাই, বিএনপির 7 জন নারী প্রার্থী, 9 জন। তো এই ধরনের ফলে পার্সেন্টেজ হিসাবে খুবই কম। এটা আমরা এই কথাটা আমি একটু শুরুতেই স্মরণ করে দিতে চাই যে আমরা সংস্কারের কথা বলছি, অথচ যে সংস্কারগুলো আমাদের দিক থেকে করার কথা ছিল সেই পথে আসলে আমাদের কতটুকু যাত্রা আমরা করলাম। 2 নম্বর ব্যাপার যে কথাটা আপনি বললেন, প্রথম ব্যাপার হচ্ছে যে জোট এবং আমাদের রাজনীতি মানে হচ্ছে তার একটা নীতি থাকতে হয়, নীতিবিহীন কোনো রাজনীতি হয় না। আমরা যখন জোট করি সেই জোটেরও একটা নীতি থাকতে হয়। যেমন আমরা ধরেন এখানে বাম গণতান্ত্রিক জোট আমরা আছি, বা আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট করলাম, আমাদের ঐক্যবদ্ধ কিছু জায়গা আছে। আমাদের ঐক্যবদ্ধ জায়গা হচ্ছে এই যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অবস্থান, আমাদের ঐক্যবদ্ধ জায়গা হচ্ছে এই যে 24-এর গণ অভ্যুত্থানকে আমরা সমস্ত দিক থেকে ধারণ করব, আমরা সাম্রাজ্যবাদ বিরোধী আমাদের অবস্থান থাকবে। আমাদের ঐক্যবদ্ধ জায়গা হচ্ছে যে জনজীবনের যে জ্বলন্ত সংকট সেগুলো নিয়ে আমরা কথা বলবো, প্রতিবাদ করব, আন্দোলন করব। এই যে এগ্রিমেন্টগুলো আছে তার ভিত্তিতে কিন্তু আমাদের জোট, এবং তার ভিত্তিতে আমাদের কর্মসূচি আমরা সেগুলো নির্ধারণ করি। ফলে এখানে দলগুলোর সাথে জোটের পার্থক্য থাকে, কিন্তু পুরো বিপরীত কোনো নীতির সাথে আমি জোট করতে পারি না। যে কারণে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই অবস্থানটা সবসময় রাখি যে আমাদের জোটের ক্ষেত্রে আমরা এই অবস্থানটা রাখবো। আমাদের এই ক্রাইসিসটা আসলে হয়েছে কি, যে দেখেন নীতিকে বাদ দিয়ে রাজনীতি, যে কারণে মানুষের মধ্যে এই মনোভাব তৈরি হয়েছে, আপনাকে জেতাবো, আপনাকে ভোট দেবো, আপনি তো জিতবেন না। আমরা পাল্টা প্রশ্ন করতে চাই, আপনি তো একটা দলকে জিতিয়েছেন, আপনি জিতেছেন কি? বাংলাদেশের জনগণ তো গত 53 বছর ভোট দিয়েছে, কোনো না কোনো দলকে জিতিয়েছে। বাংলাদেশের জনগণ কি জিতেছে? ফলে 53 বছর পর পর কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে আমি আমার জনগণকে জেতাবো কিনা, নীতিকে জেতাবো কিনা, না যেন তেনভাবে একটা দলকে জেতানোর রাজনীতি চলবে। তো আমাদের এই রাজনীতি পুরোটা এই জায়গায় চলেছে। আমি এর আগেও বলেছিলাম যে ভাসানী বলেছিলেন, মৌলানা ভাসানী, যে মানুষের রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ। আমাদের রাজনীতির কেন্দ্রে কিন্তু এখন মানুষ নাই, যার কারণে দেখেন নাহিদ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা একজন নেতা, উনি বলছেন যে এটা আমাদের কোনো আদর্শিক জোট না, আমাদের কৌশলগত জোট। তাহলে কি ধরনের কৌশলগত জোট, কি কি নীতিতে মিলছে, এই বিষয়গুলো কিন্তু খুব আলাপ আলোচনায় নাই। ফলে আমরা যে যেখানে সুবিধা পাচ্ছি সেখানে কিন্তু আমরা জোটে যাচ্ছি, এবং এই সমীকরণটা বাংলাদেশের রাজনীতিতে চলছে। আমরা ভেবেছিলাম অভ্যুত্থানের পরে এর একটা পরিবর্তন হবে, অন্তত অভ্যুত্থানের যে স্লোগান উচ্চারিত হয়েছে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই, এবং বাংলাদেশে এই যে 71, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর যে গণ অভ্যুত্থান, এত এত মানুষের রক্তদান, এই আকাঙ্ক্ষার পরিপূরক রাষ্ট্রের পক্ষে যারা থাকবে তাদেরকে নিয়ে আমরা চলব। অথচ আমরা আজকে এসে আবার ওই জায়গায় যাচ্ছি। দেখেন যে যারা জীবন দিতে দ্বিধা করে নাই, গুলির সামনে দাঁড়াতে দ্বিধা করে নাই, সে মনে করছে আচ্ছা ক্ষমতার কাছাকাছি না গেলে আমার রাজনীতি কি থাকবে? ফলে ক্ষমতায় যাওয়াই যেন রাজনীতি। তাহলে আমরা তো শেখ হাসিনা ক্ষমতাসীন দল ছিল, আমরা এই কথা বললাম না যে বিরোধী দল থাকা দরকার, বিরোধী দল না থাকলে একটা গণতান্ত্রিক চর্চাও হয় না। অথচ দেখেন বাংলাদেশের রাজনীতির এমন একটা জায়গায় যাচ্ছে যেন ক্ষমতা যাওয়াটাই রাজনীতি, ক্ষমতায় না গেলে আমার আর রাজনীতি থাকবে না। অথচ শেখ হাসিনার সময় কিন্তু আমরা এর বিপরীত কথা বললাম যে বাংলাদেশে একটা শক্তিশালী যদি বিরোধী দল থাকতো, গঠনমূলক রাজনীতি থাকতো, সেই চর্চা যদি সমাজে থাকতো, তাহলে আওয়ামী লীগ হয়তো এতটা ফ্যাসিবাদ হতে পারতো না। আবার একই ধরনের জোটের সমীকরণে আমরা কিন্তু যাচ্ছি, যে জোটের সমীকরণের মধ্যে আসন সমঝোতার আলোচনাই কিন্তু মুখ্য বিষয়। সংস্কার, মানুষের আকাঙ্ক্ষা,
সেগুলো কিন্তু খুব আলোচনার বিষয়বস্তু হিসেবে নাই। এবং আপনারা জানেন যে যে জোটেরই কথা বলা হোক না কেন, সেখানে এই আদর্শিক প্রশ্নগুলো থাকছে না। আমরা মনে করি যে অবশ্যই নীতির প্রশ্ন এবং আদর্শিক প্রশ্নটা জোটের ক্ষেত্রে সামনে থাকা উচিত। এটা যদি না হয়, তাহলে বাংলাদেশের যে রাজনীতি, সেটা একটা দুর্বৃত্তায়নের রাজনীতির জায়গায় থাকবে। এই দুর্বৃত্তায়নের রাজনীতি তো আমরা চাই না। আমরা তো একটা পরিবর্তনের রাজনীতি চাই, মানুষের পরিপূরক অধিকারের পক্ষের একটা রাজনীতি হোক, এটা আমাদের চাওয়া। ছোট করে আমি যেটি জানতে চাইছিলাম যে মানুষ কি এতে বিভ্রান্ত হয়? ভোটাররা যখন একাধিক দল একটা জোটের মধ্যে থাকে, ভোটাররা ভোট দিতে গিয়ে বিভ্রান্ত হয় কিনা? না, মানুষের মধ্যে তো ওই রাজনৈতিক সচেতনতা থাকাই উচিত, বা থাকেও। তিনি একটি দলকে পছন্দ করেন, তার জোটের সঙ্গী অন্য দলকে হয়তো পছন্দ করেন না। হ্যাঁ, এই জায়গাটা ধরেন, এই জন্য আমি বললাম যে নীতির কাছাকাছি যদি না হয়, তাহলে তো অবশ্যই জনগণ বিভ্রান্তি হবেই। এবং সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে মানে গতকাল নাসির পাটোয়ারি একটা জায়গায় ক্যাম্পেইন করছিল, ফেসবুকে এসছে, বলছে যে আপনারা কেন মানে জামাতের সাথে গেলেন, বলছে যে আমরা তো সংস্কার চাই। বলছে সংস্কার, এগুলো কোনো সংস্কার? আপনারা তো ভালোই ছিলেন। মানুষ তো এই জায়গাগুলোতে কিছুটা কন্ট্রাডিকশনের জায়গা তৈরি হচ্ছে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি।